A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. In the name of Allah, most gracious, most merciful. Praise be to Allah, the Lord of the world. My dear students, I hope you are well by the grace of Allah. I am sound by the benediction of you. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা নিজ নিজ স্থানে বসে আজকের অনলাইন ক্লাসে আমার সাথে অংশগ্রহণ করবে। আজ বুধবার, ওয়েডনেসডে, ইয়ামুল আরবিআই, 25 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ। ক্লাস 6 থেকে ঊর্ধ্বতন যত ক্লাস, উপর দিকে যত ক্লাস আছে প্রত্যেকের জন্য এটা প্রয়োজন। তো আমি ডেফিনেটলি 6 লিখেছি। সাবজেক্ট ইংলিশ, সেকেন্ড পেপার, টপিকস ইন কোশ্চেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। পূর্বের পড়া পার্টস অফ স্পিচ এর বাকি অংশ। আজকে তৃতীয় দিন। পার্টস অফ স্পিচের প্রথম দিন আলোচনা করেছিলাম নাউন প্রোনাউন, আর আজকে তার দ্বিতীয় দিন আমি অ্যাডজেক্টিভ আলোচনা করেছিলাম, অ্যাডজেক্টিভ। আজকে তৃতীয় দিন ভার্ব নিয়ে আলোচনা করব। তো পার্টস অফ স্পিচ হলো বক্তৃতার অংশ, বাক্যের অংশ। বাক্যের ভিতরে কতগুলো শব্দ থাকে, পদ থাকে, এগুলাকে বিভিন্ন নাম রাখা হয়। বাংলায় বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংরেজিতে 8 প্রকার দেখিয়েছিলাম। আজকে সেটা হলো মেইন ভার্ব, যেটা বাক্যের প্রাণ। ভার্বকে বলা হয় বাক্যের প্রাণ, হার্ট অফ সেন্টেন্স। যে কোনো বাক্যের ভার্ব হচ্ছে মেইন জিনিস। কারণ আমরা জানি একটা মানুষ হাত না থাকলেও চলে, পা না থাকলেও চলে, কিন্তু তার হার্ট লাগে, মাথা লাগে। যে জিনিসগুলো অত্যন্ত দরকার সেগুলো হলো মেইন পার্টস। তাছাড়া প্রাইভেট পার্টস বা অন্যান্য পার্টস আছে, এই সকল পার্টসগুলো ছাড়াও মানুষ চলতে পারে। একটা ঘড়ি, একটা সাইকেল, যে কোনো যন্ত্রাংশ পার্টস দিয়েই তৈরি হয়। তো বাক্যগুলোর ভিতরে যে পার্টসগুলো আছে এর মধ্যে ভার্ব হলো গুরুত্বপূর্ণ একটি অংশ। দেখতে পাচ্ছ এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এর মধ্যে ভার্বের এখানে লেখা আছে যে একটা ডায়াগ্রাম এঁকেছি আমি। ডায়াগ্রামের ভিতরে একটা পিকচার আছে, ছবি। দিস ইজ এ ম্যান, একটা মানুষের ছবি। এখানে ভার্ব তার দাঁতের ভিতরে দিয়ে দিছি 4টা VERB ভার্ব, দাঁতের মতো দেখা যাচ্ছে। এখানে তার চক্ষু, কান দেখা যাচ্ছে। তো এই ভার্ব থেকে বের হয়েছে ফাইনাইট, সমাপিকা, নন ফাইনাইট, অসমাপিকা। এরপরে ফাইনাইট থেকে বের হয়েছে প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব, মূল ক্রিয়া, অক্সিলারি সাহায্যকারী ক্রিয়া। এরপরে প্রিন্সিপালের থেকে বের হয়েছে ট্রানজিটিভ, সকর্মক্রিয়া, ইনট্রানজিটিভ, অকর্মক্রিয়া। এরপরে দেখতে পাচ্ছ ট্রানজিটিভ ভার্ব থেকে 5টা বের হয়েছে: কগনেট, কজিটিভ, রিফ্লেক্সিভ, ফ্যাক্টিটিভ, প্রিপোজিশনাল অথবা গ্রুপ ভার্ব। এই সকলের প্রয়োজন নাই, এ পর্যন্তই সীমিত। তো ইনট্রানজিটিভ যেটা, সেখান থেকে বের হয়েছে স্ট্রং ভার্ব, উইক ভার্ব। এরপর অক্সিলারি ভার্বগুলো আবার 2 প্রকারের: প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। এগুলো আবার আলোচনা করা হবে। তদ্রূপ নন ফাইনাইট, যেগুলা সম্পূর্ণ অর্থ বা বক্তব্য প্রকাশ করে না, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল, নন ফাইনাইট প্রিন্সিপাল। এরপরে জেরান্ড, নন ফাইনাইট জেরান্ড ভার্ব। এরপরে আছে ইনফিনিটিভ, এটাও নন ফাইনাইট ইনফিনিটিভ ভার্ব। তো আমরা এখান থেকে মূল গোড়ার দিকে আসি, যে এই ভার্বগুলোকে এখানে সাজানো হয়েছে। আমি এখানে 23টা ভার্বের নাম লিখেছি, আরও অনেক থাকতে পারে, 23 প্রকার। তো আমরা যতটুকু পারি এর থেকে উদাহরণ দেওয়ার চেষ্টা করব এবং কোনটা কাকে বলে বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তো যেখানে বলছিলাম কগনেট, এখানে নাউন, ভার্বের
প্রিন্সিপাল ভার্ব প্রথমে ফাইনাইট সমাপিকা, এখানে আমি 1 নম্বরে লিখেছি সমাপিকা। তো সমাপিকা যেমন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটা সমাপিকা ক্রিয়া। এর দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, কোনো কিছুই বাকি নাই। এরকম ভার্ব যেমন লাভ ভার্বটা, ভার্ব সবগুলো একই রকম, পূর্বের পরের বা পুরা অর্থের উপরে নির্ভর করে প্রকার বের করা হয়েছে। এগুলো ইংরেজরা সাধারণত করে না, আমাদের যারা ভিনদেশি ইংরেজ ছাড়া ইংরেজ নন ইংরেজ যারা, তারা গ্রামারকে সহজ করার জন্য এরকমভাবে বের করে নেয়। তো যাই হোক, এভাবে আমরা কোনটা কোন প্রকারের বের করে দেখলাম। এটা সমাপিকা বা ফাইনাইট ভার্ব। ফাইনাইট থেকে আসছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব প্রধান ভার্ব, যেটা মূল ভার্ব, সেটা যেমন এগুলা এখানে লেখা হলো আই রাইট অ্যান এপিক, আমি একটি মহাকাব্য লিখি, এটা এখানে মূল ভার্ব। রাইট, রোট, রিটেন, তদ্রূপ লাভ, লাভড, লাভড ওইটারও হয়। সেখানে আবার স্ট্রং ভার্ব উইক ভার্বে আসলে দেখা যাবে। এখানে হি ইজ অ্যান অ্যাক্টর, তিনি একজন অভিনেতা বা নায়ক। এখানে ইজ এটা অক্সিলারি ভার্ব দেখা যায়, কিন্তু এটা মূল ভার্বের কাজ করেছে। এটাও মূল মানে প্রধান ভার্ব, অক্সিলারি ভার্ব নয়, এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছেন। এরপরে দেখা যাচ্ছে সকর্মক ক্রিয়া। প্রিন্সিপাল ভার্বকে আবার 2 প্রকার করা হয়েছে। এক প্রকার হলো ট্রানজিটিভ প্রিন্সিপাল, আরেকটা হলো ইনট্রানজিটিভ প্রিন্সিপাল। সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া কোনটাকে বলা হয়? যে অন্য ওয়ার্ড এর হেল্প লাগে, যাকে অন্য ওয়ার্ডের হেল্প ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, এটা ট্রানজিটিভ ভার্ব। যেমন একটা ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়ার একটা উদাহরণ হলো দে লাভ দেয়ার লিডার, তারা তাদের নেতাকে ভালোবাসে। তো এখানে দে লাভ, তারা ভালোবাসে, প্রকাশ পারে না কি ভালোবাসে, বই ভালোবাসে না দেশ ভালোবাসে না নেতা ভালোবাসে, ওইটা প্রকাশ করে দিয়েছে এটাকে। এজন্য এটা সকর্মক ক্রিয়া, তাদের নেতাকে ভালোবাসে হিসেবে লাভ। ওই লাভের সাথে এই লাভের একটু পার্থক্য, আসলে একই। তারপরে পার্থক্যটা করা হয়েছে, ওটা সমাপিকা, এটা সকর্মক ক্রিয়া। তারপরে ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্বে আছে যেটা অকর্মক ক্রিয়াগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য ভার্বের হেল্প লাগে না, হেল্প ছাড়াই প্রকাশ করতে পারে। যেমন ফায়ার বার্নস, আগুন জ্বলে, যেটা নিজে নিজে হয়। তো এরকমভাবে দ্য সান রাইজেস, ফায়ার বার্নস, এই শব্দগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করছে হেল্প ছাড়াই। এই জন্য এই ভার্বগুলোকে বলা হয় অকর্মক ক্রিয়া, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব, প্রিন্সিপালের একটা প্রকার এটা। এরপরে আসছে সাহায্যকারী, 5 নম্বরে সাহায্যকারী ভার্ব অক্সিলারি। যে অক্সিলারি ভার্বটা এখানে দেখতে পাচ্ছ, সেটা ইনফিনিটিভ ফাইনাইট ভার্বের একটা প্রকার। দ্বিতীয় প্রকারটা সাহায্যকারী ভার্ব, সে মূল ভার্বকে সাহায্য করবে। এটা সাহায্যকারী ভার্বকে আমরা একটা উদাহরণ টেনেছি, হি ইজ রাইটিং লিরিক, সে গীতি কবিতা লিখছে। তো গীতি কবিতা লিখছে যেমন বিহারীলাল চক্রবর্তী। তো এখানে বর্তমানে লিখছে হি ইজ রাইটিং, তিনি লিখতেছেন এ লিরিক বা শুধু লিরিক, গীতি কবিতা। এখানে মূল ভার্ব হলো রাইট। এখানে টির পরে একটা ই ছিল, আইটা ভাওয়েল, ইটাও ভাওয়েল, আর ই ভাওয়েলকে আই ভাওয়েলে উঠিয়ে দিয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। ইজ আসার কারণেই এই যুক্তটা হয়েছে আইএনজি। এই ভার্বটা এটাকে সাহায্য করেছে, এই জন্য এটার নাম অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব এর মধ্যে আছে 2টা, প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মডেল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি যেটা প্রাথমিক অক্সিলারি, সেটা টেন্স এবং পারসন অনুসারে বদল বা পরিবর্তন হয়ে যায়। প্রাথমিক অক্সিলারি ভার্ব যেমন বি ভার্ব আছে 7টি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এরকমভাবে 7টি আছে বিং। আর হ্যাভ ভার্ব আছে 3টি দেখতে পাচ্ছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে দেখতে পাচ্ছি ডু, ডিড, ডান, ডাজ,
এই ভার্বগুলো আছে 4টি, এগুলো প্রাথমিক অক্সিলারি ভার্ব, প্রাইমারি ভার্ব। অক্সিলারির মধ্যে প্রাইমারি বা প্রাথমিক। এখন দ্বিতীয় প্রকারটা অক্সিলারির মডেল অক্সিলারি যেটা, এটা হলো প্রকারীয় ভার্ব। প্রকারীয় বলা হয় বাহ্য আকৃতি যার আছে এদের কেবল একটি রূপই হয়, এরা আইএনজি ইডি গ্রহণ করে না। মডেল অক্সিলারি ভার্বে আইএনজিও গ্রহণ করবে না, ইডিও গ্রহণ করবে না শেষে, এবং এগুলা এস অথবা ইএস যুক্ত হয় না এই মডেল অক্সিলারির সাথে। এই মডেল অক্সিলারি ভার্ব প্রকারীয় যেটা 7 নম্বরে আমি লিখেছি, ক্যান হয়, কুড হয়, মে, মাইট, এরপরে এরকম আরও অনেকগুলা, উইল, উড, আমরা এগুলা মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করি, প্রকারীয় ভার্ব। এরপরে 8 নম্বরে হলো অসমাপিকা ক্রিয়া। এখানে আসতেছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট শব্দের অর্থ অসমাপিকা ক্রিয়া, যেগুলা সম্পূর্ণ অর্থ বা বক্তব্য প্রকাশ করে না, এরকম ভার্ব। যেমন একটা উদাহরণ দিলাম, আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। তো এটা এই প্রকারের ভিতরে এখানে এসে পড়ছে। আবার এটা 3 প্রকার, প্রিন্সিপাল, জিরান্ড, ইনফিনিটিভ। তো এখানে ওয়ান্ট একটা ভার্ব, মূল ভার্ব, কিন্তু ইট আর একটা মূল ভার্ব। এই ইটটাকে আবার টু দিয়ে যুক্ত করে ইনফিনিটিভ করা হয়েছে, এটা পরবর্তীতে আসতেছে। তো নন ফাইনাইটটা প্রিন্সিপাল, নন ফাইনাইট প্রিন্সিপাল, এটা হলো ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ একই সাথে হয়ে যায়, তাকে বলা হয় প্রিন্সিপাল নন ফাইনাইট প্রিন্সিপাল ভার্ব। এখানে দেখতে পাচ্ছ যে মূল ভার্বের হিসেবে হি ইজ এ লার্নড ম্যান, একই ব্যক্তিকে বোঝানো হয়েছে, তিনি একজন শিক্ষিত মানুষ। একই সাথে দুইটা, এটা লার্ন শিক্ষা আর লার্নড শিক্ষিত। ভার্ব এবং অ্যাডজেক্টিভ গুণ দুটা এটা ভিতরে আছে, গুণ এবং কাজ, এরকম অর্থ প্রকাশ করে। তারপরে আসছে জিরান্ড নাউন, যেটা আইএনজি যুক্ত হয়। জিরান্ড নাউনে ভার্ব এবং নাউনের কাজ একই সাথে করে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখতে পাচ্ছ জিরান্ড যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা আরেক নাম হলো ডাবল স্পিচ ভার্ব বলে, ডাবল স্পিচ। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। এরকম সুইমের সাথে এটা সুইম, সোয়েম, সোয়াম 3টা ভার্বের রূপ হয়, কিন্তু এখানে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল না দিয়ে আইএনজি দিয়ে এটাকে জিরান্ড করা হয়েছে, নাউন করা হয়েছে, শুধু সাঁতার বলা হয়েছে। এখানে ইজ যে হলো মূল ভার্বের কাজ করছে, হলো সাঁতার হলো একটি ভালো ব্যায়াম। দেখতে পাচ্ছ এটা। এরপরে টু যুক্ত যেটা ইনফিনিটিভ, একটু আগে বলেছিলাম নন ফাইনাইট ইনফিনিটিভ, টু যুক্ত হয় মূল ভার্বের সাথে, এটাকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব, নন ফাইনাইট ইনফিনিটিভ। যেমন দেখা যাচ্ছে আই লাইক টু সি হিম, আমি তাকে দেখতে চাই। আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। তো আমি তাকে দেখতে পছন্দ করি, এখানে লাইক একটা ভার্ব, সি একটা ভার্ব, কিন্তু এই সিটাকে টু যুক্ত করে এটা ইনফিনিটিভ করা হয়েছে। এটা এখন আর ভার্বের ভিতরে নাই, এই ভার্ব রয়েছে মূল ভার্ব। এরপরে আরও কিছু রয়েছে এরকম ভার্বের ভিতরে, মোটামুটি এই ভার্বে পর্যন্ত শেষ। বাকিগুলো যেমন সমজাতীয় ভার্ব, এখানে আরও কিছু ভার্ব আছে যেটা ট্রানজিটিভ ভার্বটা এখানে প্রকার বলা হয় নাই। সেটা হলো ইনট্রানজিটিভ আবার প্রিন্সিপাল ভার্ব থেকে আসছে। এটা স্ট্রং ভার্ব আছে, উইক ভার্ব আছে। স্ট্রং ভার্ব সবল, উইক ভার্ব দুর্বল ভার্ব। এই ভার্বগুলো, সবল ভার্বগুলোকে বলা হয় ইরিগুলার ভার্ব। স্ট্রং ভার্ব যেগুলো এগুলা ইরেগুলার, এগুলা মূল ভার্বের সাথে এন হয়, ইএন হয় অথবা এনই হয়, এগুলা যুক্ত হয়ে এগুলা 3টা রূপ প্রদান করে। যেমন ব্লো, ব্লু, বলন, বাতাস প্রবাহিত হওয়া, হয়েছিল, হওয়ায়, এরকম অর্থ। এরপর উইক ভার্বগুলো সাধারণত ডি, ইডি, টি যুক্ত হয়ে পরবর্তী 3টার 2 নম্বর 3 নম্বরটা গঠন করে। যেমন উইক ভার্বের নাম রেগুলার ভার্ব, যেমন বাই, বট, বট, ক্রয় করা, ক্রয় করেছিল, ক্রয় করায়, এরকম শব্দ, এগুলা ভার্ব। তো ভার্বের প্রকারগুলো দেখতে পাচ্ছ। এরপরে কগনেট ভার্ব আছে, কজেটিভ আছে, কগনেট সমজাতীয়, এখানে লেখা হয়েছে সমজাতীয় ভার্ব, কগনেট।
যেমন হি ডাইড এ হিরোইক ডেথ, সে বীরের মতো মৃত্যুবরণ করলো, এমন মৃত্যু যেটা বীরোচিত মৃত্যু। তো ডাইও মরা, ডেথও মৃত একই সমজাতীয় ভার্ব। এরপরে কারণসূচক আছে পজিটিভ ভার্ব, নিজন্ত বা কারণসূচক, যেমন সেই কারণে এরকম করলো, কারণসূচক ভার্ব কিছু আছে। আত্মঘটিত আত্মবাচক ভার্ব আছে রিফ্লেক্সিভ, যেমন হি ডাইড হিমসেলফ, সে নিজে নিজে মারা গেল। এখানে ডাইড মূলত ওইটাই, ও হিমসেলফের কারণে এরকম হয়েছে, আগ পরে শব্দের সাথে মিলে ভিন্ন রকম অর্থ প্রকাশ করে। এরপর দেখতে পাচ্ছ প্রয়োজক ক্রিয়া ফ্যাক্টিটিভ। প্রযোজক এটা হলো যেমন দ্য বয় ফবড দ্য ব্যালন, ছেলেটা ব্যালন সুফরাচ্ছে বা ভুলাচ্ছে বা ঘুষা মানে মুটকাচ্ছে এরকম শব্দ, এটাকে মস্কাচ্ছে। তো একই ছেলে, দ্য বয় ফবড দ্য ব্যালন, এটা প্রযোজনা করা, এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। এরপরে পদান্বয়ী ভার্ব আছে, যেমন প্রিপোজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এটা দলীয় ভার্ব পদান্বয়ী। লিঙ্কিং ভার্ব আছে, যেমন হি ইজ এ ট্রুথফুল বয়, এখানে একই ব্যক্তি বোঝানো, হি যে বয়সে ট্রুথফুল সত্যবাদী, হি আর বয় একই জিনিস, একই লোক ম্যান। এরপরে ইমপার্সোনাল কিছু ভার্ব আছে। এরপরে ডিফেক্টিভ ভার্ব আছে, যেটা হলো দোষযুক্ত। এরপরে আছে পারসেপশন ভার্ব, এরপরে ইনকহেটিভ ভার্ব, প্রোভার্ব আছে কিছু, নন কনক্লুসিভ ভার্ব আছে। এই সকল ভার্বের মূলত প্রয়োজন নাই, যে পর্যন্ত ভার্ব প্রয়োজন শুধুমাত্র আমাদের স্ট্রং ভার্ব উইক ভার্ব জানা দরকার আর টেন্স জানা দরকার। এই টেন্স জানলে আর ভার্ব জানলে আমরা সবগুলো বাক্য প্রকাশ করতে পারবো, ভয়েস চেঞ্জ ন্যারেশন করতে পারবো। আমি তোমাদেরকে সংক্ষেপে এখানে দেখাচ্ছি, যেমন একটা বাক্য এই লিখলাম, দাগ দিলাম 3টা, এটা ডায়াগ্রাম 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা। এখন কোন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ভার্বগুলো ন্যারেশন করার সময় এদিকে যাবে, আর ভয়েস চেঞ্জ করার সময় এদিকে আসবে, এটাতে থাকবে, এটাতে এইভাবে আসবে। তো ডায়াগ্রাম থেকে আমরা মূলত জানতে পারলাম যে টেন্স অ্যাট গ্ল্যান্স, এটা দিয়ে হবে ভার্বের টেন্স অ্যাট মানে গ্ল্যান্স অ্যাট ভার্ব। আমরা ভার্বের একটা নজর এবং টেন্সের একটা নজর রাখতে পারলেই সবগুলো বাক্য তৈরি করতে পারবো, ন্যারেশন ভয়েস চেঞ্জ করতে পারবো। এরপরে আমরা পূর্বের আলোচনায় আসি, যে আগে আমরা আলোচনা করেছিলাম দেয়ার দিয়ে, যেমন সেটা ছিল দেয়ার THERE, এই দেয়ারটা মূলত কি? এটা মূলত হলো অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব যেমন ফুড দ্য বুক দেয়ার, বইটা এখানে রাখো অন দ্য টেবল, টেবিলের উপরে এখানে রাখো, ফুড দ্য বুক দেয়ার অন দ্য টেবল, এই ভার্বটা হলো অ্যাডভার্ব, এটা দেয়ারটা। আবার যখন বলা হয় দেয়ারটাকে আগে, তখন এটা হয়ে যায় ইন্ট্রোডাক্টরি দেয়ার, সূচনামূলক দেয়ার। সেদিন বলেছিলাম ইন্ট্রোডাক্টরি, INTRODUCTORY, ইন্ট্রোডাক্টরি মানে সূচনামূলক দেয়ার। বাক্যকে সূচনা করার জন্য আমি একটা বাক্য বলি, দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ দ্য হাউস, ঘরটির সামনে একটা গাছ আছে। তো বললাম এই দেয়ারটা পূর্বে বলছি, এটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। আর যখন দেয়ারটা ভিতরে রাখলাম, তখন দেয়ার আর মেনি পন্ডস ইন দ্য ভিলেজ, এই গ্রামে অনেক পুকুর আছে। দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য পন্ড, দেয়ার আর মেনি শপস ইন দ্য মার্কেট। এভাবে দেয়ার দিলে ইন্ট্রোডাক্টরি দেয়ার হয়। যখন দেয়ারটা ভিতরে চলে যাবে তখন এটা অ্যাডভার্ব প্রকাশ করবে। তদ্রূপ দেন, এটাও একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের আলোচনা আসলে বলবো, যেমন আই লিভড ইন ঢাকা দেন, আমি সে সময় ঢাকা বাস করতাম, এই দেনটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের সাথে ওইটা বলে ফেললাম। এখন দেয়ারের আলোচনাটা সেদিন রেখে দেওয়ার কারণে আজকে করতে হলো। দ্বিতীয় অংশ হলো দা। তোমাদের এই শব্দটা THE দা, এটা অনেক ছাত্রই জিজ্ঞেস করে যে দাটা কি দি পড়বো না দা পড়বো, এটা দি হবে নাকি দা হবে। তো আমি বলে রাখলাম যে দজভালা আকার বা দয়কার দা, এটাকে যখন আমরা পড়ব তখন তার পূর্বের
পরের বর্ণটা শব্দটা দেখব। পরের শব্দটা যদি প্রথম অক্ষর কনসোনেন্ট হয়, CONSONANT কনসোনেন্ট হয়, তাহলে এটাকে আমরা দি পড়ব। আর যখন এটা পরের শব্দটার প্রথম বর্ণটা ভাওয়েল হয় তখন এটাকে দা পড়ব। তো বোঝা গেল, যেমন দ্য ডগ না দি ডগ, DOG, ডগ অর্থ কুকুর। তো ডিটা হলো কনসোনেন্ট, এখানে দা ডগ হবে না দি ডগ হবে, এটা দা ডগ। আর এরপরে তোমরা দেখতে পাচ্ছ, বোর্ডের দিকে একটু তাকাও ভালো করে, এখানে ডগ লেখার আগে ডি। তো এই জন্য আমি এই শব্দটা এখান থেকে বলতেছি। বইটার নাম তো পরিচিত বই, বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত ইংলিশ বেঙ্গলি ডিকশনারি। এই বইটার 821 পৃষ্ঠা। এখানে লেখা আছে দা, কনসোনেন্টের পূর্বে দা, কনসোনেন্টের পূর্বে কি হয়, কনসোনেন্ট যখন আমরা ব্যবহার করি তখন এর পূর্বে শব্দটা দা হবে না দি হবে। এখানে লেখা আছে কনসোনেন্টের পূর্বে দা, ভাওয়ালের পূর্বে দি হয়। তো শব্দটা যখন ভাওয়াল লাগাবো এখানে, যেমন অ্যান্ট, ANT অ্যান্ট, এটার পূর্বে আমি TH দি লাগাইলাম। এই দিটা আমার উচ্চারণে কি হচ্ছে, এই দিটা হবে, এটা দি উচ্চারণ হবে ভাওয়ালের পূর্বে, দি অ্যান্ট, একটি পিঁপড়া। আর যখন কনসোনেন্টের পূর্বে ডগের পূর্বে লাগাইছি তখন হবে দা ডগ। আমরা বুঝতে পারলাম যে 21টা বর্ণের পূর্বে ব্যবহার হলে এটাকে দা বলা হয়, আর 5টার পূর্বে এটাকে দা বলা হয়, TH দি এবং TH দা। পৃষ্ঠা নম্বরটা খেয়াল রাখবে, বইতে 821 পৃষ্ঠা, 821 পৃষ্ঠা। এখানে লেখা আছে দা পড়বে না দি পড়বে। কনসোনেন্টের পূর্বে, কনসোনেন্ট 21টা, এই 21টার পূর্বে আমরা এটাকে দা পড়ব। আর ভাওয়াল হলো 5টা, এই 5টার পূর্বে আমরা দি পড়ব। 5টি ভাওয়ালের পূর্বে দি পড়ব, যেমন দি অ্যান্ট। আর 21টা কনসোনেন্টের পূর্বে আমরা পড়ব দা ডগ। আমরা সাধারণত দা শব্দটা বেশি ব্যবহার করি বই পড়ার সময়, কারণ কনসোনেন্ট বেশি আসে। এটুকু মনে রাখলেই হবে যে দা ডগ, দা ক্যাট, দা হ্যান। কিন্তু দি এর ব্যবহার কম হবে, কারণ এ দিয়ে ভাওয়াল দিয়ে AEIOU দিয়ে শব্দ কম, এজন্য ভাওয়ালের পূর্বে দি হয়, দি অ্যান্ট, দি এলিফ্যান্ট, এভাবে। তো মূল কথাটা হলো যে দা এবং দি এর প্রোনাউন্সিয়েশন কীরকম হবে, আর দেয়ার এর উচ্চারণটা কোথায় কীরকম হবে, মানে দেয়ার শব্দটা ইন্ট্রোডাক্টরি না অ্যাডভার্ব, এটা কোথায় হলে কীরকম হবে তা মনে রাখা। আশা রাখি আজকের ক্লাস থেকে তোমরা যা শিখেছো এটুকু মনে রাখবে। তোমরা ভালো থেকো। আজকে এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করলাম।